সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সুব্রত স্যার। গত ক্লাসে আমি অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস নিয়েছিলাম, আজকে নিব হচ্ছে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ বৈদেশিক মুদ্রা ও বিনিময় হার, অর্থাৎ বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে আমাদের দেশীয় টাকাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা। অর্থাৎ নিচের ছবিটা হচ্ছে ভারতের কিছু মুদ্রা দেখতে পাচ্ছি এবং পক্ষান্তরে বিভিন্ন দেশের কিছু মুদ্রা দেখতে পাচ্ছি, অর্থাৎ বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে চলো তো দেখে নেওয়া যাক আমরা আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে পাঠ শিরোনাম হচ্ছে বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতি সমূহ, অর্থাৎ আমরা বিদেশে কিভাবে অর্থ প্রেরণ করা যায় বা এই অর্থ প্রেরণের কি কি পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে বৈদেশিক মুদ্রা বিনিময়ের কি কি পদ্ধতি রয়েছে, এগুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো তো দেখে নেওয়া যাক বিদেশে অর্থ প্রেরণের কি কি পদ্ধতি রয়েছে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বৈদেশিক বিনিময় বিল। বৈদেশিক বিনিময় বিল, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বৈদেশিক বিনিময় বিল এটি একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। বর্তমানকালে বৈদেশিক বিনিময় বিলের মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ খুবই সহজ এবং একটি জনপ্রিয় মাধ্যম। এতে পাওনাদার অর্থ পরিশোধের জন্য বিদেশি দেনাদারের উপর একটি শর্তহীন লিখিত নির্দেশ প্রদান করে থাকে। যখন দেনাদার এই বিলে স্বীকৃতি প্রদান করে থাকে সেটিকে বলা হচ্ছে বৈদেশিক বিনিময় বিল, এবং ওই বিনিময় বিল যখনই দেনাদার কর্তৃক এই বিলে স্বীকৃতি প্রদান করে থাকে সেটি তখন বৈধ বিলে পরিণত হয়। অতঃপর প্রাপক ওই বিলটি ব্যাংকে জমা দিয়ে অথবা আগাম বার্তা বা বিক্রয় করে অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ এটি বৈদেশিক যে মুদ্রা বিনিময়ের একটি অন্যতম এবং সহজ মাধ্যম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদেশি অর্থ প্রেরণের যে পদ্ধতিগুলো রয়েছে তার ভিতর একটি অন্যতম এবং সহজ মাধ্যম হচ্ছে বৈদেশিক বিনিময় বিল। তাহলে সেটি সম্পর্কে আমরা সবাই বুঝতে পেরেছি। পরবর্তীতে দেখো আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যাংকের আজ্ঞাপত্র। ব্যাংকের আজ্ঞাপত্র অর্থাৎ আজ্ঞাপত্র মানে কি? অর্থাৎ কারোর প্রতি কোনো কিছু নির্দেশ প্রদান করা বা আদেশ জারি করা। আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যাংকের আজ্ঞাপত্র একটি স্বীকৃত সহজ মাধ্যম। এ পদ্ধতিতে প্রেরক তার ব্যাংকের কাছ থেকে প্রাপকের অনুকূলে, অর্থাৎ প্রেরক মানে কি? যিনি অর্থটা পাঠাবে, আর প্রাপক মানে কি? যিনি অর্থটা পাবে। অর্থাৎ প্রাপকের অনুকূলে নির্দিষ্ট মূল্যের আজ্ঞাপত্র সংগ্রহ করে তা প্রাপকের নিকট প্রেরণ করে থাকে। অর্থাৎ প্রেরক নির্দিষ্ট মূল্যের আজ্ঞাপত্র সংগ্রহ করে কার কাছে প্রেরণ করে থাকে? প্রাপকের কাছে প্রেরণ করে। প্রাপক নিজে বা তার ব্যাংকের মাধ্যমে প্রস্তুতকারী দেশের ব্যাংকের নির্দিষ্ট শাখা বা প্রতিনিধিগণ বরাবর ড্রাফট উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে কিভাবে অর্থটা সংগ্রহ করতে পারে? অর্থাৎ প্রাপক নিজে তার ব্যাংকের মাধ্যমে প্রস্তুতকারী দেশের ব্যাংকের নির্দিষ্ট শাখা বা প্রতিনিধি বরাবর ড্রাফট উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই ব্যাংকের আজ্ঞাপত্র সম্পর্কে আলোচনা করলাম, তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো ডাকযোগে অর্থ প্রেরণ। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে ডাকযোগে মানে কি। এই অর্থাৎ দেশীয় টাকাকে এই ডাকের মাধ্যমে দেখো বৈদেশিক মুদ্রায় পরিণত হচ্ছে, অর্থাৎ যে অর্থটা মূলত ডাকযোগে প্রেরণ করা হয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতি অনুসারে প্রেরক তাদের প্রেরিতব্য সকল অর্থ ফিস সহ তার ব্যাংকে জমা দিয়ে থাকে। প্রেরক তার প্রেরিতব্য অর্থ, তার মানে যে অর্থটা পাঠাবে তার ফিস সহ ব্যাংকে জমা দিয়ে থাকে। অতঃপর প্রেরকের ব্যাংক প্রাপকের দেশে অবস্থিত। প্রেরকের ব্যাংক কোন দেশে অবস্থিত? প্রাপকের দেশে অবস্থিত। তাদের কোনো শাখা বা প্রতিনিধি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রাপককে পরিশোধের নির্দেশ দিয়ে থাকে। সংশ্লিষ্ট প্রাপককে কি করে থাকে? পরিশোধের নির্দেশ দিয়ে থাকে। ডাকযোগে এরূপ নির্দেশ প্রদান করা হয় বলে
তাহলে এরূপ ডাকযোগে এরূপ নির্দেশ প্রদান করা হয় বলে এটাকে বলা হচ্ছে অবশ্যই ডাকযোগে অর্থ প্রেরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটি যেহেতু ডাকযোগে প্রেরণ করা হয়ে থাকে সেহেতু এটিকে বলা হচ্ছে ডাকযোগে অর্থ প্রেরণ পদ্ধতি। চলো তো পরেরটা দেখে নেওয়া যাক। দেখো আমরা দেখতে পাচ্ছি তার যোগে অর্থ প্রেরণ। দেখো তো তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা ছবি আমি স্লাইডে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। এটি কি তার যোগে অর্থ প্রেরণ, অর্থাৎ তার যোগে অর্থ এ পদ্ধতি অনুসারে প্রেরক তার প্রেরিত অর্থ টেলিগ্রাফ ফি একত্রে তার ব্যাংক দেশীয় মুদ্রায় জমা দেয়। তাহলে কি বলছে যে এবং টেলিগ্রাফ ফি একত্রে তার ব্যাংক দেশীয় মুদ্রায় জমা দেয়, অর্থাৎ টেলিগ্রাফের মাধ্যমে এর নির্দেশ দেওয়া হয় বলে এ পদ্ধতিকে তার যোগে অর্থ প্রেরণ বলে। মানে বলছে ব্যাংক প্রাপকের দেশে তার কোনো শাখা বা প্রতিনিধি ব্যাংকে উক্ত অর্থ সংশ্লিষ্ট প্রাপককে পরিশোধ করতে বলে। কি বলে? উক্ত অর্থ সংশ্লিষ্ট প্রাপক, ধরো এক্স নামক ব্যক্তি ওয়াই নামক ব্যক্তি, অর্থাৎ যেখানে আমি পাঠাবো ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা পাঠানোর জন্য নির্দেশ দিয়ে থাকে। অর্থাৎ টেলিগ্রাফের মাধ্যমে নির্দেশ দেওয়া হয় বলে এই পদ্ধতিকে বলা হয় তার যোগে অর্থ প্রেরণ পদ্ধতি। তারপরে দেখো আমরা ফ্যাক্স যোগে অর্থ প্রেরণ। কোন যোগে? ফ্যাক্স যোগে অর্থ প্রেরণ। এটিও ডাকযোগে বা তার যোগে অর্থ প্রেরণের অনুরূপ। তার মানে কি, ডাকযোগে বা তার যোগে যেভাবে আমরা অর্থ প্রেরণ করে থাকি ঠিক একইভাবে ফ্যাক্স যোগেও অর্থ প্রেরণের অনুরূপ। তবে পার্থক্য হলো এখানে কোনো ধরনের সেবা সংস্থার সহায়তা ছাড়াই, সরাসরি ব্যাংকের ফ্যাক্স নম্বরে দ্রুত সংবাদ প্রেরণ ও অর্থ প্রদান করা হয়ে থাকে। কি করা হয়ে থাকে? দ্রুত সংবাদ প্রেরণ ও অর্থ প্রদান করা হয়ে থাকে। প্রেরক ব্যাংকে ফি সহ টাকা জমা দিলে, তাহলে কি বলছে, প্রেরক ব্যাংকে ফি সহ, তার মানে একটা নির্দিষ্ট ফি সহ যদি টাকাটা জমা দিয়ে থাকে, ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধি ব্যাংকে ফ্যাক্স যোগে বিদেশে প্রাপকের অর্থ প্রদানের জন্য নির্দেশ দিয়ে থাকে। অর্থাৎ সরাসরি উত্তোলনের ক্ষেত্রে প্রাপক ব্যাংকের সাথে যোগাযোগ করে প্রেরক থেকে প্রাপ্ত গোপন কোড নম্বর প্রকাশ করে ও নিজের যথার্থতার প্রমাণ দিয়ে অর্থ উত্তোলন করতে পারে। মনে করো এখানে একটা গোপন কোড নম্বর থাকে যেটি প্রেরক জানে, এবং সেক্ষেত্রে প্রাপক যখন উক্ত টাকা উত্তোলন করতে চাইবে সেক্ষেত্রে অবশ্যই ওই প্রাপককে ওই গোপন কোড নম্বরটা প্রদান করতে হবে এবং নিজে যে ওই ব্যক্তি তার যথার্থতার প্রমাণ দিয়ে উক্ত অর্থ উত্তোলন করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে ফ্যাক্স যোগে অর্থ প্রেরণ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা এটি সবাই বুঝতে পেরেছি। এরপরটা দেখো ইমেইলে অর্থ প্রেরণ। পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি? ইমেইলে অর্থ প্রেরণ। বর্তমান ইলেকট্রনিক ব্যাংকিং এর জগতে ইমেইল অর্থ প্রেরণ। তাহলে কি বলছে? ইলেকট্রনিক ব্যাংকিং জগতে ইমেইল অর্থ প্রেরণ খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এক্ষেত্রে প্রেরক ফি সহ ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক প্রেরককে একটা গোপন কোড নম্বর প্রদান করে। ব্যাংক প্রেরককে কি প্রদান করছে? একটি গোপন কোড নম্বর। অতঃপর ব্যাংক ইমেইল বার্তার মাধ্যমে বিদেশস্থ শাখা বা বিদেশি প্রতিনিধি ব্যাংকে প্রয়োজনীয় তথ্য ও অর্থ প্রদানের নির্দেশ দেয়। প্রাপক ব্যাংকের শাখায় উপস্থিত হয়ে এই গোপন কোড নম্বর জানায় এবং নিজের যথার্থতার প্রমাণ হাজির করে ইমেইলের মাধ্যমে অর্থ উত্তোলন করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফ্যাক্স যোগে অর্থ প্রেরণ জানতে পারলাম এবং ইমেইলের মাধ্যমে অর্থ প্রেরণ জানলাম। এবার আমরা পরবর্তীতে দেখি এটিএম কার্ড। আমরা কি দেখতে পাচ্ছি? এটিএম কার্ড। অর্থাৎ এটিএম কার্ড মানে হচ্ছে কি, এটিএম কার্ডের ফুল মিনিং হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অর্থাৎ এই এটিএম কার্ডের মাধ্যমে আমরা দেশে যেমন অর্থ উত্তোলন করে থাকি ঠিক একইভাবে বিদেশেও অর্থ উত্তোলন করা সম্ভব। আমরা ভিসা বা মাস্টার কার্ড এটি ব্যবহার করে বিদেশের যে কোনো শাখা থেকে এই অর্থ উত্তোলন করে থাকি। এটি বর্তমান সময়ে একটি খুবই জনপ্রিয় মাধ্যম এবং বর্তমানে বাংলাদেশেও আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদেশে কি ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে অর্থ উত্তোলন করে থাকি। চলো তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডটা আমরা একটু দেখি। দেখো
পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সুইফট। এটি কি দেখতে পাচ্ছি? সুইফট। অর্থাৎ এই সুইফটের মাধ্যমে আমরা কীভাবে অর্থ উত্তোলন করতে পারি। দেখো এটি হচ্ছে আন্তঃদেশীয়, এটি কি? এটি আন্তঃদেশীয় ব্যাংকিং। দেখো তো আমরা একটা ঘর দেখতে পাচ্ছি এবং এই ঘরের মাধ্যমে পারস্পরিক লেনদেন দেনা পাওনা নিষ্পত্তির জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এর উদ্দেশ্য হলো সদস্য ব্যাংকগুলো যেন ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক যে লেনদেনগুলো রয়েছে এটি খুব সহজে দ্রুত নির্ভুলভাবে সম্পাদন করতে পারে। কার মাধ্যমে? সুইফটের মাধ্যমে। এই নেটওয়ার্ক ব্যবস্থায় আঞ্চলিক সুইচ সেন্টার এর সাথে ওই অঞ্চলের সদস্য ব্যাংকগুলো পরস্পর সংযুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে সুইফট। চলো তো পরবর্তীতে দেখে নিই যে আমরা আর কোন কোন বিষয়ের মাধ্যমে বা কোন কোন ওয়ের মাধ্যমে আমরা বিদেশে টাকা উত্তোলন করতে পারবো। তারপর দেখো ব্যক্তিগত চেক। ব্যক্তিগত চেকটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। যে সকল দেশের মধ্যে উত্তম বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে উক্ত সেই সকল দেশে এ ধরনের চেকের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়। অর্থাৎ ব্যক্তিগত চেকের ক্ষেত্রে আদেশটা মানে কি? অবশ্যই যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওই ব্যাংকে হিসাব রয়েছে আদেশটা তার দেশে স্থানীয় শাখার উপর চেক কাটে এবং তা পাওনাদারের কাছে পাঠিয়ে দেয়। পাওনাদার তার দেশের নিজস্ব ব্যাংকারের কাছে চেকটি জমা দিয়ে অথবা চেকটি বিক্রয় করে অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ এই ব্যক্তিগত চেকের মাধ্যমে বিদেশে অর্থ উত্তোলন করা যেতে পারে। তারপরে দেখো নগদ প্রত্যয়পত্র। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি নিয়ে আলোচনা করছি? তারপর নগদ প্রত্যয়পত্র। বিদেশে অর্থ প্রেরণের সহজ ও নির্ভরযোগ্য আরেকটি মাধ্যম হলো নগদ প্রত্যয়পত্র। এতে একজন আমদানিকারক ব্যাংকে অর্থ জমা দিয়ে প্রত্যয়পত্র খুলে তা বিদেশে পাওনাদারের কাছে পাঠিয়ে দেয়। তার মানে কি বলছে? একজন আমদানিকারক, ধরো মনে করো আমি সাপোজ যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু জিনিস আমদানি করতে চাই, এই আমদানি করার পরিপ্রেক্ষিতে অবশ্যই ওই দেশকে আমাকে কিছু অর্থ পাঠাতে হবে। অর্থাৎ উক্ত অর্থ পাঠাতে গিয়ে আমদানিকারক এক্ষেত্রে ব্যাংকে অর্থ জমা দিয়ে লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র কি? লেটার অফ ক্রেডিট খুলে তা বিদেশে পাওনাদারের কাছে পাঠিয়ে দেয়। পাওনাদার তার ব্যাংকে জমা দিয়ে অথবা সরাসরি আদেশটার ব্যাংকের শাখা বা প্রতিনিধির কাছ থেকে এই নগদ প্রত্যয়পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে আশা করি এটি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো ভ্রমণকারীর প্রত্যয়পত্র। ভ্রমণকারীর প্রত্যয়পত্র এ পদ্ধতি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেই অধিক ব্যবহৃত হয়। ভ্রমণকারীর প্রত্যয়পত্র মানে কি? এটা যখন আমরা বিদেশে ভ্রমণ করতে যাব তখন এটি যথেষ্ট বা অধিক ব্যবহৃত হয়ে থাকে। এই পদ্ধতি একজন ভ্রমণকারীর নিজ দেশীয় ব্যাংকে দেশীয় মুদ্রা জমা দিয়ে, তাহলে কি বলছে? মনে করো আমি হচ্ছে অস্ট্রেলিয়া ভ্রমণ করতে যাচ্ছি, আমার এই ব্যাংকে যে চেক রয়েছে অর্থাৎ আমার নিজের ব্যাংকে অ্যাকাউন্টে দেশীয় মুদ্রা জমা দিয়ে ভ্রমণকারীর প্রত্যয়পত্র সংগ্রহ করতে হয়। ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে উক্ত প্রত্যয়পত্র বাবদ বৈদেশিক মুদ্রা প্রদানের নির্দেশ করে থাকে। এখন যখন নির্দেশ দিয়ে থাকে তখন অবশ্যই আমি অর্থ উত্তোলন করতে পারি। অর্থাৎ এভাবে ভ্রমণকারীর প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা যায়। তারপর দেখো ভ্রমণকারীর চেক। ঠিক একইভাবে ভ্রমণকারীর চেকও এটা খুব সহজ জিনিস। এটি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে ভ্রমণকারী তার দেশস্থ ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ভ্রমণকারী চেক টিসি সংগ্রহ করে থাকে এবং বিদেশে যে কোনো মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান থেকে তা ভাঙিয়ে নিতে পারে। বৈদেশিক মুদ্রা বহন অপেক্ষা টিসি মানে হচ্ছে ট্রাভেলার্স চেক। টিসি দ্বারা কি বোঝানো হচ্ছে? ট্রাভেলার্স চেক, অর্থাৎ ভ্রমণকারীর চেক এটি অধিক গুরুত্বপূর্ণ। তাহলে ভ্রমণকারীর প্রত্যয়পত্র বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং ভ্রমণকারীর চেকটা সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো আন্তর্জাতিক মানি অর্ডার। আন্তর্জাতিক মানি অর্ডার বিভিন্ন দেশের সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী মানি অর্ডারের মাধ্যমে অর্থ আদান প্রদানের ব্যবস্থা থাকে। এ ধরনের আন্তর্জাতিক মানি অর্ডারের মাধ্যমে অর্থের আদান প্রদান করা হয়ে থাকে। যেমন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এই ব্যবস্থা রয়েছে। তাহলে আন্তর্জাতিক মানি অর্ডার মানে কি? বিভিন্ন দেশের মধ্যে সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী মানি অর্ডারের মাধ্যমে অর্থের আদান প্রদানের ব্যবস্থা থাকে। এ ধরনের আন্তর্জাতিক মানি অর্ডারের মাধ্যমে অর্থের আদান প্রদান করা হয়ে থাকে। তারপর দেখো হচ্ছে নগদ কাগজি মুদ্রা। এটি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। ক্ষেত্র বিশেষে অল্প পরিমাণ অর্থ লেনদেন নগদ কাগজি মুদ্রা সরাসরি ব্যবহৃত হতে পারে। সাধারণত যারা হজযাত্রী, তীর্থযাত্রী ও পর্যটক ও ব্যবসায়ীগণ সরকারের অনুমতি সাপেক্ষে
কিছু অর্থ নগদ অর্থ বহন করতে পারে। যেমন বাংলাদেশ থেকে বাইরে গমনকারী যে কোনো ব্যক্তি বৈধভাবে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ সরকারের অনুমতি সাপেক্ষে এ ধরনের অর্থ সংগ্রহ করা যায়। যদি কিন্তু নগদে যখন কাগজে মুদ্রাটা আমরা সংগ্রহ করব, এর পরিমাণ কিন্তু খুবই অল্প পরিমাণে হবে, অর্থাৎ সামান্য পরিমাণে। মনে করো আমি ভারতে ভিসা বা পাসপোর্ট নিয়ে যখন ভারতে ভ্রমণ করতে গেছি, মনে করো ভারতীয় মুদ্রা আমার কাছে সামান্য পরিমাণে থাকলে এটি আইনগতভাবে বৈধ। কিন্তু সেক্ষেত্রে পরিমাণটা খুবই কম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম যে বিদেশে অর্থ প্রেরণের কী কী পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ তোমাদের দলীয় কাজ থাকবে ইমেইলে বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতি ব্যাখ্যা করো এবং সুইফট পদ্ধতিতে বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতি ব্যাখ্যা করো। ক এবং খ গ্রুপ, অর্থাৎ ছেলের একটি গ্রুপ, মেয়ের আরেকটি গ্রুপ। মূল্যায়ন, বিদেশে অর্থ প্রেরণে বৈদেশিক বিনিময় বিলের গুরুত্ব আছে কি সেটি ব্যাখ্যা করো। বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতিসমূহ কী কী এটি ব্যাখ্যা করো। আর বাড়ির কাজ তোমার বাবা আমেরিকা থেকে তোমার জন্য টাকা পাঠাতে চাই, সে কোন পদ্ধতি বেছে নেবে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিদেশে অর্থ প্রেরণের অর্থাৎ বৈদেশিক মুদ্রা বিনিময়ের কী কী পদ্ধতিসমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে অবশ্যই তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।